আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আতিকুর রহমান। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। নিশ্চয়ই যারা খেলা ভক্ত, যারা ব্রাজিল প্রেমী রয়েছেন তারা নিশ্চয়ই আর এই অপেক্ষা হয়তো সহ্য করতে পারছেন না। আমাদের দুজন সহকর্মী রয়েছেন টিএসসি এবং মহসিন হলে। শুরুতেই মুহাজির হক আছেন টিএসসিতে এবং মহসিন হল থেকে মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হবেন। সেখানকার অবস্থা আমরা জানার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আসলে টিএসসিতে প্রচুর জনসমাগম হয়, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলেও প্রচুর শিক্ষার্থীরা আমরা দেখতেই পাচ্ছি পেছনে কিন্তু এরই মধ্যে আসলে স্টুডেন্ট বলেন বা সাপোর্টার বলেন সবাই কিন্তু ভরে গেছে। অনেক ফুটবল ভক্ত আসলে জমা হয়েছে। মুহাজির, একটু জানতে চাই আপনার কাছে, আপনার মাধ্যমে একটু দেখতেও চাই, তাদের সাথে কথা বলতে পারলে ভালো হয়। ব্রাজিল সাপোর্টাররা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এই 11টার ম্যাচকে ঘিরে? আসলে বিশ্বকাপ খেলাটা যুক্তরাষ্ট্রে হলেও বাংলাদেশের রাজধানী ঢাকা এবং গোটা বাংলাদেশই আসলে দুইটা দলে বিভক্ত হয়ে যায়, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এবং সেই জায়গায় আজকে যেহেতু ব্রাজিলের খেলা, সেই জায়গায় ব্রাজিল সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে সেখানে দেখতে পেয়েছি, এটা ব্যাপক। সন্ধ্যার পর থেকেই আমি যদি আপনাদেরকে দেখাই, টিএসসি খেলা শুরু হওয়ার আরও এখনও প্রায় ঘন্টাখানেক বাকি, কিন্তু টিএসসিতে কিন্তু এখানে যে ব্রাজিল সমর্থকদের যে উপস্থিতি সেটা কিন্তু বলার বাইরে। তারা সন্ধ্যা থেকে আগে আগে চলে এসেছেন, আগে আগে জায়গা নিয়ে বসে থাকবার জন্য, যেন সামনে থেকে খেলাটা দেখতে পারেন। এবং তাদের উচ্ছ্বাস উন্মাদনা এবং বিশেষ করে হেক্সা মিশনের যে লড়াই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে জাপান আসলে যে প্রতিপক্ষই হোক না কেন, যে কোনো প্রতিপক্ষকে আসলে তারা হারিয়ে তারা প্রত্যাশা করছেন ব্রাজিল এবার হেক্সা মিশন সম্পন্ন করবেন। এবং একই সাথে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই পুরো আয়োজনকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এবং বলাই হয় যে এশিয়ার পরাশক্তি জাপান, এবং সেই এশিয়ার পরাশক্তি হিসেবেও জাপানেরও একদল সমর্থক আমরা কিন্তু দেখতে পেয়েছি। বিশেষ করে আজকে যারা আসলে এন্টি ব্রাজিল, তারা বেশিরভাগই জাপানের সমর্থন করছেন। এবং একটা বড় অংশ, বিশেষ করে জাপানের যে নান্দনিক ফুটবল আমরা দেখেছি এবারের ওয়ার্ল্ড কাপে, সেখান থেকেও একটা অপেক্ষা যে এবারের ওয়ার্ল্ড কাপে হয়তোবা জাপান একটা নতুন করে চমক দেখাতে পারে। কিন্তু স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে আসলে ব্রাজিল, এবং ব্রাজিলের সমর্থকরাও সেই প্রত্যাশাটা করছেন যে শেষ হাসিটা হয়তোবা ব্রাজিলই হাসবে। তবে এশিয়ার পরাশক্তির পক্ষেও কিন্তু একটা বড় অংশ সমর্থন করে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে এখানকার টিএসসির সবশেষ খবরাখবর। জি মুহাজির, অনেক ধন্যবাদ। আসলে উনি বলছিলেন যে ব্রাজিলের যারা অ্যান্টি ব্রাজিল আছে আর তারা আজকে জাপানের সাপোর্টার হয়ে যাচ্ছেন। আমরা একটু মহসিন হলে রয়েছেন মাহবুব, তার কাছ থেকে জানবো। সেখানেও খেলা দেখার আয়োজন করা হয়েছে। মাহবুব, আপনি বলবেন এক্সাইটমেন্ট, উত্তেজনা যাই বলি না কেন, একটা চিন্তার বিষয়ও কিন্তু আছে। কি বলছেন সমর্থকরা? দৃষ্টি মহসিন হলের এই খেলার মাঠটিতে এখনই কিন্তু ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু খেলা দেখতে এসেছেন। এবং এই মাঠটি কিন্তু বেশ বড়, এবং বড় হওয়ার পরও মাঠটি এই মুহূর্তে 2/3 কিন্তু এখানে দর্শকরা কিন্তু ভর্তি করে ফেলেছেন। দর্শকরা এসেছেন। খেলা শুরুর এখনও কিন্তু 1 ঘন্টা বাকি রয়েছে ঘড়ি ধরে। ঠিক এরপরও কিন্তু মাঠটির 2/3 পূর্ণ হয়ে গেছে। আমরা ধরে নিচ্ছি যে ঠিক 1 ঘন্টা পরে এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছেন তারা আসছেন, এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন, ফুটবল ভক্ত যারা রয়েছেন, বিশ্বকাপকে যারা উপভোগ করছেন তারাও কিন্তু আসছেন। এখানে শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনা যেই ফুটবল দল রয়েছে তাদেরও ফ্যানরা এখানে এসেছেন। এবং আজকে যেহেতু ব্রাজিলের সাথে অপেক্ষাকৃত দুর্বল একটি দলের খেলা রয়েছে, জাপানের সাথে খেলা রয়েছে, যেটিতে আসলে ইতিহাস যেটি বলে যে যতবার তাদের দুই দলের মধ্যে ম্যাচ হয়েছে ঠিক সেখানে কিন্তু ব্রাজিলই অধিকাংশ সময় কিন্তু বিজয়ী হয়েছে। ঠিক তারপরও কিন্তু ব্রাজিলের সমর্থক যারা তারা বলছেন যে তারা আসলে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ মনে করতে চায় না, এবং অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও তারা জয়লাভ করবে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের যেই হেক্সা মিশন, সাবেক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু তাদের হেক্সা মিশনে আজকের এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং মাঠে খেলা দেখা ঘিরে যেন শব্দ দূষণ ঠিক কম হয় সেটিকে কিন্তু এখানে বাঁশি বাজানোর জন্য এখানে যারা খেলার দেখার আয়োজন করেছেন তারা কিন্তু বাঁশি বাজাতে নিষেধ করছেন। এবং সব কিছু মিলে আর 1 ঘন্টা পরে আসলে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ঠিক ম্যাচটি শুরুর আগেই। জি, আমরাও সবার মতো অপেক্ষায় আছি। শেষ হাসি কার মুখে ফোটে সেটি আসলে দেখার পালা। মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে মুহাজির হক, আপনাকে অনেক ধন্যবাদ।
বিশ্বকাপের আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে দেশের খবর। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল, যেখানে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া মূল্যস্ফীতির কথা ভেবে 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তিকরমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট বসানোর প্রস্তাবও। 9,38,000 কোটি টাকার বাজেটের অর্থের যোগানে সরকারের বড় ভরসা রাজস্ব খাত। কিন্তু চলতি অর্থ বছরের রেকর্ড লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি চিন্তায় ফেলে এনবিআরকে। বাড়ানো হয় করজাল, কিন্তু ব্যবসায়ীদের আপত্তি আর নানামুখী সমালোচনার পর খানিকটা রক্ষণশীল হতে হয়েছে সরকারকে। আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি প্রযুক্তি কলেজের জন্য করহার 10% থেকে কমিয়ে করা হয় 5%, শেষ সময়ে বাদ পড়ে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, চলতি বাজেট থেকে মাত্র 25,000 টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.25 লাখ টাকা করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয় বিতর্ক। তাই আরও 25,000 বাড়িয়ে 4 লাখ টাকার নতুন প্রস্তাব পাশ হয় এদিন। ইনভেস্টমেন্টে নিয়ে যাচ্ছে। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির 15% কর প্রস্তাব করা হয় বাজেটে, সেটিও কমিয়ে করা হয় 5%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে দাঁড়ায় 5%। কম্পিউটার আমদানিতে থাকা 5% অগ্রিম আয়কর নামানো হয় 2%। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন 16টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও রাখতে পারেনি সরকার। 6.5%। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের উপর বর্ধিত করহার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের 5%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন বিজ্ঞাপনের ওপর 15% ভ্যাট কমে হতে পারে 5%। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। ব্যাংক ও আর্থিক খাতের আস্থা ফেরাতে লুটেরাদের ফেরার সুযোগ বন্ধের কথাও জানান অর্থমন্ত্রী। 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আমাদের বার্তা ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণের সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্য পণ্যের দাম। সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয় সেটিকে বেগবান করা। তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অর্থবছর জানুয়ারি টু ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদে তিনি দাবি করেছেন, পাচারের অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা নেই ঘোষিত বাজেটে। বলেন, কপি পেস্টের জোড়া তালির নীতিতে চলছে দেশের স্বাস্থ্য খাত। সোমবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা। 1 ঘন্টার বক্তব্যে তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতসহ সমসাময়িক ইস্যুতে নিজের মতামত। শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। অতীতে সংসদে দাঁড়িয়ে গান, কবিতায় ব্যক্তির তোষামদের সংস্কৃতির সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়। বাজেটকে জাতির সামনে এগিয়ে যাওয়ার চার্টার হিসেবে অভিহিত করেন তিনি। তবে এতে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো প্রস্তাবনা নেই বলে দাবি তার। বলেন, 15 বছরে গুটি কয়েক অসৎ ব্যবসায়ী লুট করেছেন দেশের সম্পদ। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ। ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে হত্যার শিকারদের পরিবার ও আহতদের সামাজিক ও আর্থিকভাবে সম্মান জানানোর কথা বলেন বিরোধী দলীয় নেতা। সম্মানী বাড়াতে বলেন বীর মুক্তিযোদ্ধাদের। 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন, প্রয়োজন সবার আছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।